উপদেষ্টার কাছে সেনাবাহিনীকে মোবিলাইজ করার থাকার পরেও স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ। 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে। তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব। তো আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা জানেন যে বাঙ্গুরা এতদিন ভারতের সঙ্গে লড়াইয়ের স্বপ্ন দেখছিল, যুদ্ধের স্বপ্ন দেখছিল, সেই বাঙ্গুদের ঘরেই কিন্তু এখন আগুন লেগে গেছে। আগুন বাইরে থেকে কেউ লাগায়নি, বাংলাদেশের মধ্যে বাংলাদেশিরাই নিজেরাই এখন একে অপরের পেছনে আগুন লাগাচ্ছে। আর সেই আগুন এতটাই দাউ দাউ করে এবার জ্বলে উঠেছে যে সেখানকার মন্ত্রীকে, মানে সেখানকার যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি ভোর 3টের সময়, ভাবুন একবার, ভোর 3টের সময় সাংবাদিক বৈঠক করছেন। কেন না, তার আগে এই কয়েকদিন ধরে বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের রাজধানী শহর ঢাকার বুকে যা চলছে, যেভাবে একের পর এক নারী নির্যাতন থেকে শুরু করে চুরি ডাকাতি, ব্যবসায়ীকে খুন এবং সেই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে যে যা পারছে তাই করছে, চাঁদাবাজি করার ইচ্ছে হচ্ছে, জোর করে টাকা আদায়ের ইচ্ছে হচ্ছে, মানে জুলুমবাজির কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এই মুহূর্তে ঢাকা। আর সেই সঙ্গে শুধুমাত্র জুলুমবাজি নয়, সেই সঙ্গে বাংলাদেশের এমন পরিস্থিতি যে সেখানে একের পর এক খুন হচ্ছে, লুট হচ্ছে, একেবারে অরাজকতা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। আর সেই অরাজকতা সামাল দিতে এরই মধ্যে ডেভিল হান্ট করতে গিয়ে, মানে শয়তানদের খুঁজতে গিয়ে বাংলাদেশের যে ইউনূস সরকার, সেই ইউনূস সরকার সেনাবাহিনীকে ঢাকা শহরে ডেকে পাঠিয়েছে। কিন্তু কাণ্ড দেখুন যে সেই সেনাবাহিনীর উপরই কিন্তু আজকে বাংলাদেশে হামলা হয়ে গেছে। বাংলাদেশের কক্সবাজারে যে সেনাবাহিনীর বিমান ঘাঁটি, সেই বিমান ঘাঁটিতে কিন্তু বেশ কিছু মানুষ ধাওয়া করেছে, অনেকটা কিন্তু পাকিস্তানের মতো বিমান ঘাঁটিতেও এদিন আক্রমণের ঘটনা ঘটেছে। এবং এখন পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে সেনাবাহিনীর গুলিতে সেই বিমান ঘাঁটি লড়াইয়ের সময়ে একজনের মৃত্যু হয়েছে। আর সেই ঘটনায় ঠিক কি ঘটেছে এবং বাংলাদেশে এই মুহূর্তে কি পরিস্থিতি চলছে, বন্ধুরা ছোট্ট করে দেখুন। বিমান বাহিনী কথা বলবেন না। আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন, এই কথা শুনেন, আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন, প্লিজ শান্ত হন।
आधी डायरेक्ट में सर भाई বন্ধুরা বুঝতেই পারছেন যে বাংলাদেশের যে স্বপ্ন সেই স্বপ্ন যেন এখন পূর্ণ হতে চলেছে। আপনারা বলবেন যে কোন স্বপ্ন? ভারত দখলের স্বপ্ন? না বন্ধুরা, বাংলাদেশিরা ভারত দখলের পাশাপাশি আরও একটা স্বপ্ন দেখেছিল, আর সেই স্বপ্নটা হচ্ছে যে পাকিস্তানের মতো হওয়া। তো সেই পাকিস্তানের মতো করেই কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। গৃহযুদ্ধ কিন্তু বাংলাদেশে এই শুরু হলো বলে, কেননা বাংলাদেশের যে উপদেষ্টার সরকার মানে ইউনূসের সরকার, সেই ইউনূসের সরকারের মন্ত্রীরা মানে যাদের আক্ষরিক নাম হচ্ছে উপদেষ্টা, সেই উপদেষ্টারা কিন্তু আর সরকার সামাল দিতে পারছে না, আর কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারছে না, মানুষের ক্ষোভ কিন্তু সামাল দিতে পারছে না। একদিকে সামাল দেওয়া হচ্ছে, অন্যদিকে কিন্তু আবার আগুন লেগে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীকে রাজধানীতে ডেকে ডেভিল হান্ট করিয়েও কিন্তু বাংলাদেশকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না। আর এই পরিস্থিতিতে এবার সেই উপদেষ্টারা ইউনূসের ডান হাত বাঁ হাত ছোট হাত বড় হাতেরা কিন্তু আস্তে আস্তে কোথাও যেন কেটে পড়ার তাল করছেন। এরই মধ্যে ইউনূস নিজের সরকারকে বাঁচাতে, নিজেকে বাঁচাতে একটি রাজনৈতিক দল তৈরির প্রক্রিয়া শুরু করেছে এবং আগামী ২৬ তারিখে কিন্তু সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করার কথা। যে ছাত্র দলে ছাত্র আন্দোলনের নেতাদের জায়গা দিয়ে ইউনূস ভেতরে ভেতরে আসলে এই অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের নির্বাচিত সরকার করার প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু সেই যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলেও এরই মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। কে কোন পদে থাকবে, কার কোন ক্ষমতা থাকবে, সে নিয়ে কিন্তু ইউনূসের সেই যে স্বপ্নের রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল গড়ে নির্বাচনের মাধ্যমে ইউনূস ফের বাংলাদেশের ক্ষমতায় বসতে চাইছে, সেই দলে কিন্তু এরই মধ্যে একেবারে ক্ষমতার লড়াই শুরু হয়ে গেছে। একদিকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেমন নিজেদের মধ্যে লড়াই করছে, ঠিক তেমনি উল্টো দিকে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, সামাজিক বিশৃঙ্খলার মাঝে কিন্তু ভুগতে শুরু করেছে। আইনি নিরাপত্তা, আইন শৃঙ্খলা বলে কিন্তু আর বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে দেখতে পাওয়া যাচ্ছে না। যে যার ইচ্ছে মতো সেখানে রাজনীতি করছে, তোলাবাজি করছে। আর এই পরিস্থিতিতেই সবথেকে বড় যেটা ধাক্কা, সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর বিমান ঘাঁটিতে হামলা। আর এই হামলা অনেকটা পাকিস্তানে ২০২২ সালের আগস্ট মাসে হয়েছিল। একেবারে সেনা আধিকারিকদের ঘর বাড়ি ভেঙে পাকিস্তানি জনতা পুড়িয়ে দিয়েছিল, লুট করে নিয়ে গিয়েছিল। ঠিক একই অবস্থা কিন্তু বাংলাদেশে তৈরি হতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনিই কিন্তু একেবারে সমস্ত কিছুর দায় আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়েছেন। এবং আওয়ামী লীগের ঘাড়ে চাপাতে গিয়ে তিনি কি বলছেন বন্ধুরা দেখুন। আমি আপনাদের সামনে দায়িত্বহীনভাবে বলতে চাচ্ছি, আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না। আর একটা আমি আপনাদের কাছে দায়িত্বহীনভাবে বলতেছি যে আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তারা তাদের টহল কার্যক্রম আরো বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে। এবং এই আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে। এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নেব। তা আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি
দিনে দিনে আরো উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। এই আওয়ামী দূষকদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না। এবং আমরা যেভাবে হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকবো এবং এই যে ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় ঘুমাতে যেন না পারে বা বসতে যেন না পারে, দাঁড়াতে যেন না পারে, এই ব্যবস্থা আমরা করব। অর্থাৎ বন্ধুরা বলতেই পারেন যে তাল নেই তরোয়াল নেই, এই যেন নিধিরাম সর্দার। যে সেনাবাহিনীকে দিয়ে তিনি ডেমন হান্ট করাচ্ছেন, যে সেনাবাহিনীকে দিয়ে তিনি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে চাইছেন, বাংলাদেশের আগুন নেভাতে চাইছেন, সেই সেনাবাহিনীর বিরুদ্ধেও কিন্তু এই জাহাঙ্গীর আলম চৌধুরীকে হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে। তিনি বলছেন যে যদি সেনাবাহিনী তার দায়িত্ব না করে, মানে এই ইউনূস সরকারের নির্দেশ যদি অক্ষরে অক্ষরে না পালন করে, তাহলে কিন্তু নাকি তিনি সেনাবাহিনীর বিরুদ্ধেও পদক্ষেপ করতে পিছপা হবেন না। অথচ সেনাবাহিনীর প্রধান ঠিক তার উল্টো কথা বলছে। সেনাবাহিনীর প্রধান কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে মানুষের উপরে কিন্তু বল প্রয়োগ করতে হবে ভেবেচিন্তে, উল্টো পাল্টাভাবে কিন্তু বল প্রয়োগ করা যাবে না। উল্টো দিকে ইউনূসের এই উপদেষ্টারা কিন্তু চাইছেন যে ডেভিল হান্টের নামে একেবারে হাজার হাজার বাংলাদেশিকে জেলে পুরতে। এরই মধ্যে কিন্তু ডেভিল হান্টের নামে বাংলাদেশের প্রায় 10,000-এরও বেশি মানুষকে জেলের মধ্যে ঢোকানো হয়েছে। আর এই যে ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি তো বলছেন যে আরও বেশি করে গ্রেফতারির প্রয়োজন রয়েছে, কিন্তু সেই গ্রেফতারি সেনাবাহিনী করছে না। ঠিক 2 বছর আগে যেটা পাকিস্তানে ঘটছিল, ঠিক একই ঘটনা, কিন্তু একই ঘটনার হুবহু কপি যেন বাংলাদেশে দেখতে পাওয়া যাচ্ছে। আর তাতে এই যে সেনাবাহিনীর সঙ্গে ইউনূস সরকারের উপদেষ্টাদের মতবিরোধ, সেই মতবিরোধও কিন্তু প্রকাশ্যে চলে আসছে। বাংলাদেশের সেনা প্রধানও কিন্তু নির্বাচিত সরকার চাইছে, আর সেই নির্বাচিত সরকার চাইতে গিয়ে বাংলাদেশের সেনা প্রধান ঠিক কি বলছেন বন্ধুরা, সেটাও দেখুন। অর্থাৎ সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে ইউনূস সরকার কিন্তু চারদিক থেকে চাপে পড়তে শুরু করেছে। আর সেই চাপটা যেমন সেনাবাহিনীর তরফ থেকে আসছে, তেমনি বিরোধী রাজনৈতিক দলগুলির তরফ থেকেও আসছে। আর এবার তো আম জনতাও পথে নামতে শুরু করেছে। ছাত্র আন্দোলনের নেতারাও কিন্তু এই উপদেষ্টা সরকারের 24 ঘন্টার মধ্যে কিন্তু ইস্তফা চাইতে শুরু করে দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশে যে ফের একটা উত্তাল পরিস্থিতির জমি তৈরি হয়ে রয়েছে, বাংলাদেশ যে একেবারে একটা বারুদের উপর এই মুহূর্তে বসে রয়েছে, সেটা কোথাও না কোথাও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের আইনি উপদেষ্টা তিনি কিন্তু বলছেন যে আরে কাজ করতে এসেছি, তার মানে কি জান দিয়ে দেব? না হয় এই ক্ষমতা পাওয়ার আগে বলেছিলাম যে জান দিয়ে কাজ করব, তো জান দিয়ে কাজ করা মানে কি সত্যি সত্যি জান দেওয়া? তো ইউনূস সরকারের এই যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি এখন ভোল বদলে ডিগবাজি মেরে কিভাবে তার জান বাঁচানোর চেষ্টা করছেন বন্ধুরা, সেটাও দেখুন। একটা সেকেন্ড দেখেন, এটা খুব ভালো হচ্ছে প্রশ্নটা করেছেন। উনি আমাকে বলেছেন, আমি বলেছি আমি যদি কোনোদিন দায়িত্ব পাই আমি জীবন দিয়ে চেষ্টা করব। জীবন দিয়ে চেষ্টা করতে নিশ্চয়ই আমি, আপনারা ভাবেন না যে আমি জানটা দিয়ে মানে মরে যাবো বা আত্মহত্যা করবো, এটা তো ভাবেন নাই। ভেবেছেন আমি দিনে রাত পরিশ্রম করব। আপনার কি কোনো ধারণা আছে আমি কত ঘন্টা কাজ করি? এখন ভাই দিনে রাত কাজ, জীবন দিয়ে কাজ করবো বলতে তো এটাই বুঝিয়েছি। আমি দিনে অ্যাভারেজে 12-13 ঘন্টা কাজ করি। যখন আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম অ্যাভারেজে 3-4 ঘন্টা কাজ করতাম। এটাই ভাই আমার কাজ। আর এটা যে আপনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। আপনারা একটা জিনিস সাথে একটা যে গুলিয়ে ফেলেন কেন? পুলিশ কি করছে বা করছে না, বা রাস্তায় কি অপরাধী করছে, এটা তো আইনমন্ত্রীর কাজ না। তারপরেও তো আমরা কোঅর্ডিনেশন মিটিংয়ে বসি, এটা আমাদের স্পেসিফিক কাজ না, কিন্তু আমরা সবসময় কোর কমিটি মিটিং ওখানে যাই, কন্ট্রিবিউট করার চেষ্টা করি। এখন ধরেন আমি যদি আমার উপর একটা 24 ঘন্টা একটা টিভি রাখি, তাহলে কি আপনি বুঝবেন যে আমি 24 ঘন্টা আমি জীবন দিয়ে চেষ্টা করছি কিনা, নাকি আমার কাজ থেকে বুঝবেন? আপনি সচিবালয়ে খবর নেন, আমি কটার সময় অফিসে যাই, কটার সময় বের হই, খবর নেন। তো বন্ধুরা, বাংলাদেশের পরিস্থিতি আপনারা বুঝতে পারছেন। বাংলাদেশে কিন্তু একটা গৃহযুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এই ঘটনাগুলো দুয়ে দুয়ে চার করলে কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।